আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাই ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই? আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে হলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। টপিক কি? টপিক নাম্বার, লেকচার নাম্বার হলো আজকে আমি সাজ্জাদ হোসেন আপনাদের সাথে আছি। আর আজকে হলো আপনাদের বাংলাদেশ বিষয়াবলী লেকচার নাম্বার 5, যেখানে আছে বাংলাদেশের সংবিধান, সরকার ব্যবস্থা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ক্লাস। তো চলেন প্রথমে আপনাদের সংবিধানের মধ্যে কি কি জিনিস জানতে হয়। একটা হলো সংবিধানের ইতিহাস, আরেকটা হলো সংবিধানের বৈশিষ্ট্য, আরেকটা হলো সংবিধানের সাথে গুরুত্বপূর্ণ সংবিধানের সাথে জড়িত গুরুত্বপূর্ণ অন্যান্য যে টপিক গুলো আছে তার মধ্যে সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, সংবিধানের সংশোধনী এবং সংবিধানের তফসিল সমূহ, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো কারা আছেন, তারা সবাই ভালো আছেন কিনা, সব ঠিকঠাক ভাবে চলছে কিনা, এটা একটু বলতে পারেন। আর এরপরে আমি চলে যাচ্ছি মূল ক্লাসে। ভালো আছেন না সবাই? ভেরি গুড। আনমিউট করি একটু, একটা রাশ হয়ে যাক। ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? প্রথমে আমি বলি সংবিধানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন না? স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আছি খুবই ভালো, আপনাদের আসসালামু দোয়ায়। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন না? যাদের ক্যামেরাগুলো বন্ধ আছে চাইলে ক্যামেরাগুলো চালু রাখতে পারেন। যারা বিছানায় চিৎপটাং উৎপটাং যে অবস্থায় আছেন চেয়ার টেবিলে চলে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। আর এই ছিল এখনকার মতো। চলেন আমরা ক্লাসে যাই। সংবিধান সম্পর্কে বলতে গেলে সংবিধান কি? সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল। রাষ্ট্র পরিচালনার মূল দলিল। আর আরেক জায়গায় এরিস্টটল বলছেন সংবিধান হলো একটা জীবন ব্যবস্থা। কেমন জীবন ব্যবস্থা? যেটা রাষ্ট্র তার নিজেকে পরিচালনার জন্য নিজেই বেছে নিয়েছে। রাষ্ট্রীয় একটা জীবন ব্যবস্থা। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ, একটা জীবন ব্যবস্থা। দ্য স্টেট হ্যাভ চুজেন ফর ইটসেলফ, যেটা রাষ্ট্র তার নিজের জন্য বেছে নিয়েছে, এইটাকেই বলা হয় সংবিধান। তো এবার আসেন, এই সংবিধান সম্পর্কে লিখবেন যে রাষ্ট্র পরিচালনার মূল দলিলকে বলা হয় সংবিধান। আর সংবিধান হয় দুই প্রকার। দুই প্রকার। একটা সংবিধান হলো লিখিত, আর একটা সংবিধান হলো অলিখিত। এই দুই প্রকার সংবিধান হয়। আর পরিবর্তনের উপর ভিত্তি করে সংবিধান দুই প্রকার। একটা হলো সুপরিবর্তনীয়, আর একটা হলো দুষ্পরিবর্তনীয়। দেখেন, একটা হলো সুপরিবর্তনীয় আর একটা হলো দুষ্পরিবর্তনীয়। তো এখান থেকে কি আসবে? সুপরিবর্তনীয় আর একটা হলো দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয়। এখন আসেন লিখিত সংবিধান। এটা হলো লিখিত সংবিধান হলো উল্টা লিখছি আমি একটু, এই অটা কেটে দেই। একটা হলো অলিখিত, একটা হলো লিখিত সংবিধান। এখন ঠিক আছে। অলিখিত সংবিধান হলো সুপরিবর্তনীয়, চাইলেই পরিবর্তন করে ফেলা যায়। লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয়, চাইলেই পরিবর্তন করা যায় না। এটার জন্য অনেক কিছু রুলস রেগুলেশন মেনে পরিবর্তন করা যায়। তো প্রথম যে কথাটা, বাংলাদেশের সংবিধান, এই অলিখিত সংবিধান আছে কোথায় কোথায়? যুক্তরাজ্যের সংবিধান অলিখিত সংবিধান, সৌদি আরবের সংবিধান অলিখিত সংবিধান। এরা প্রচলিত নিয়ম নীতি আইন কানুন যা আছে এটার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করে থাকে। আর তাহলে লিখিত সংবিধান আছে কাদের? লিখিত সংবিধান আছে ভারতের, লিখিত সংবিধান আছে যুক্তরাষ্ট্রের, লিখিত সংবিধান আছে যুক্তরাষ্ট্রের, ওকে, লিখিত সংবিধান আছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান, এটা মনে রাখবেন। বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান। এই গেল সংবিধান নিয়ে প্রাথমিক কথা। দুই নম্বর কথা সংবিধান নিয়ে, সেটা হলো
সংবিধান রচনার ইতিহাস। এই একটা হেডিং লেখেন, সংবিধান রচনার ইতিহাস। রচনার ইতিহাসটা কই থেকে শুরু হয়? যে আসলে আমরা স্বাধীন হয়েছি 1971 সালের 16ই ডিসেম্বর। দেশ স্বাধীন হওয়ার পরে দেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ হলো কি, দেশ পরিচালনার মূল দলিল বা সংবিধান, যেটা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে। সেই রাষ্ট্র পরিচালনার দলিল রচনার জন্য মূলত 11ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন এবং ফিরে অস্থায়ী সংবিধানাদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ মানে কি, যে একটা সংবিধান রচনা করতে হবে। তখন ছিলেন বঙ্গবন্ধু দেশের রাষ্ট্রপতি, তিনি দেশে ফিরে এসে একটা সংবিধান আদেশ জারি করলেন। তিনি দেশে ফিরে আসেন 10 জানুয়ারি 1972 সালের। এর পরের ঘটনা হলো 23শে মার্চ 1972। এই দিন গণপরিষদ আদেশ জারি করা হয়। গণপরিষদ আদেশটা কি? এইখানে দুইটা কথা মনে রাখতে হবে। একটা কথা হলো সংবিধান রচনা করেন কারা, এটার উত্তর একটু কেউ দেন। সংবিধান রচনা করেন কারা? অলিখিত সংবিধানের মধ্যে ব্রিটেনও আছে। হ্যাঁ, ওই ব্রিটেনই হলো এই যুক্তরাজ্য। যুক্তরাজ্যেরই নাম ছিল আগে ব্রিটেন, পরে নাম হয়েছে গ্রেট ব্রিটেন, এবং বর্তমান নাম হলো ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। একটু পানি খেয়ে নেন। আচ্ছা, পানির বোতল হাতের কাছে পাচ্ছি না, পানি আনতে চা আনতে গেছে। বিচারপতিরা লেখেন, না না হয় নাই, বিচারপতিরা লেখে না। এটা একটু লিখে নেন যে সংবিধান রচনা করে আইন সভা বা আইন পরিষদ। আইন সভা বা আইন পরিষদ, এরা হলো সংবিধান রচনা করে থাকে। এই আইন সভা বা আইন পরিষদ বলতে কাদেরকে বোঝায়? আইন সভা বা আইন পরিষদ বলতে বোঝায় হলো আপনার রাষ্ট্রের যারা সংসদ সদস্য রয়েছেন। আগের দিনে ছিল গণপরিষদ সদস্য, যেটার বর্তমান নাম হলো সংসদ সদস্য। 2 কক্ষ বিশিষ্ট আইনসভা যেই দেশের, সেই দেশের আইনসভার সদস্যদেরকে বলা হয় আইনসভার সদস্য। আর যেই দেশে 1 কক্ষ বিশিষ্ট আইনসভা, সেখানে তাদেরকে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি। থ্যাংক ইউ, কিন্তু বাট চাই ভালো ছিল, গ্রিন টি ভালো কফির থেকে। ওকে, এইবার আসেন, গলা ঠিক হলে একটু ভালো লাগবে না। তো যেটা বলছি, আইনসভা বা আইন পরিষদ এরা রচনা করে থাকে সংবিধান। আর এর বাইরে আরেকটা কথা মনে রাখবেন, সেই কথাটা হলো সংবিধানের রক্ষক বা ব্যাখ্যাকারক হলো বিচার বিভাগ। বিচার বিভাগের মধ্যে কারা আবার? সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত যেটা, তারা হলো সংবিধানের ব্যাখ্যাকারক। তাই এই সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের অভিভাবক। অর্থাৎ সংবিধানের কোনো জায়গায় না বুঝলে, ব্যাখ্যা নিয়ে সমস্যা হলে, সংবিধানের কোনো অংশ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে, সেই ক্ষেত্রে যারা সংবিধানের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকেন, তারাই হলো সংবিধানের অভিভাবক। পানির বোতলটা দেখি। গলার অবস্থা খুবই বাজে, হঠাৎ করে হলো ঠান্ডায়। দেখছেন? তাহলে স্যার আবার একটু বলেন স্যার। সংবিধান রচনা করে আইন পরিষদ, আর সংবিধানের ব্যাখ্যাকারক হলো সুপ্রিম কোর্ট। আইন পরিষদে কারা বসে? আইন পরিষদ মানে হলো এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট, যারা এমপি হয়েছে, এই যে ওনারাই সংসদে গিয়ে আইন পাশ করেন, আইন সংশোধন করেন, সংবিধান রচনা করেন। এইগুলো ওনাদের উপর কাজ। আর এই কাজের জন্য ওনাদেরকে যে ডাকা হয়েছে, সেইটার নামই গণপরিষদ আদেশ। যে গণপরিষদ সদস্য যারা আছো, তারা অমুক তারিখে আসো, তোমরা বসবা এবং একটা সংবিধান রচনা করবে। এবং ওনারা আসলে বসেছিলেন কবে? এই গণপরিষদ আদেশের পরে ওনারা সংসদে বসেছিলেন। প্রথম যে সভাটা হয় সেটা হয় 10 এপ্রিল 1972। এইটা ছিল 10 এপ্রিল 1972। এই দিন প্রথম সভা হয়, প্রথম গণপরিষদ সভা বা গণপরিষদের প্রথম সভা। গণপরিষদের সভা অনুষ্ঠিত হয় এই তারিখে। আর 11ই এপ্রিল সংবিধান রচনার জন্য গঠন করা হয় সংবিধান রচনা কমিটি। 11 এপ্রিল 1972 গঠন করা হয় সংবিধান রচনা কমিটি।
সংবিধান রচনা কমিটি গঠন। সংবিধান রচনা কমিটি গঠন করা হয় 11 এপ্রিল 1972। প্রথম সভা বসে 10 এপ্রিল। গণপরিষদের প্রথম সভা বসে 10 এপ্রিল এবং তারা সংবিধান রচনার জন্য একটা কমিটি গঠন করে 11 এপ্রিল। আর এই যে কমিটিতে মোট সদস্য ছিল 34 জন। মোট সদস্য ছিল 34 জন সদস্য। তার মধ্যে সভাপতি ছিল ডক্টর কামাল হোসেন। এই যাকে এখন আপনারা দেখেন বৃদ্ধ যে ডক্টর কামাল হোসেন, উনি। আর এই রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য, একজনই মাত্র মহিলা সদস্য ছিল সংবিধান রচনা কমিটিতে, সে হলো বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু। আর এই সংবিধান রচনা কমিটিতে বিরোধী দলীয় সদস্য ছিলেন একমাত্র সুরঞ্জিত সেনগুপ্ত। একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বুঝছেন? সভাপতি ডক্টর কামাল হোসেন, মহিলা বেগম রাজিয়া বানু, বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। উনি একমাত্র বিরোধী দলীয় সদস্য। আর একটা কথা, গণপরিষদের প্রথম সভা যেদিন বসে, এই সভায় উপস্থিত ছিল 403 জন গণপরিষদ সদস্য। 403 জন গণপরিষদ সদস্য উপস্থিত ছিলেন। আর এদের মধ্য থেকে সংবিধানে, হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেছিলেন 399 জন। অর্থাৎ 4জন গণপরিষদ সদস্য সংবিধানে স্বাক্ষর করে নাই, আর বাকিরা সবাই স্বাক্ষর করছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও স্যার, আপনি অনেক হার্ড ওয়ার্ক করেন আর এত কষ্ট করে আমাদের টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। মানুষ তো হয় কষ্ট করবে অথবা শুয়ে শুয়ে বিছানায় টাইম নষ্ট করবে, স্যার একটা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সবাইকে আনমিউট করে দিলে ভালো হয়, এই যে বাড়তি আওয়াজ পাওয়া যাইতেছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে মিউট করে দিচ্ছি। তো মানুষ দুই জায়গায় সময় নষ্ট করবে, হয় কাজের মধ্যে অথবা বিছানায় শুয়ে শুয়ে। ধরেন আপনি মোবাইলটা হাতে নিলেন, টার্গেট হলো যে আমি 5 মিনিট একটু শুয়ে রেস্ট নিয়ে তারপর উঠে পড়তে বসবো। এখন 5 মিনিটের জন্য মোবাইল হাতে নিলেন 8টার সময়, আর আপনার যখন চৈতন্য উদয় হয়েছে বা হুশ ফিরে আসছে তখন দেখলেন 10টা 30 বাজে। তাও কখন যে সবাই ডাকাডাকি করতেছে ভাত খাইতে আসেন ভাত খাইতে আসেন, তখন। এই কারণে আর না হয় তাও বোধহয় হাত দিয়ে রাখতে পারতেন না। এবং এই একটাই কাজ যেটা করে মানুষ কখনো বিরক্ত হয় না, অন্য কাজকর্মে বিরক্ত হয়ে যায় বেশিক্ষণ হইলে। তো এই যে ব্যাপারটা, সময় হয় আপনার নষ্ট হয়ে যাবে অথবা ভালো কাজে যাবে, যেটা আপনি করেন। তো আসেন, রচনা কমিটি গঠন করা হলো। এরপরে এই কমিটি তারা 72টা সভা করে বা 72টা মিটিং করে। মিটিং করে করে ফাইনালি 12ই অক্টোবর 1972 তারা সংবিধানের একটা খসড়া প্রণয়ন করে। খসড়া প্রণয়ন করে। খসড়া মানে কি? রাফ, যে সংবিধানটা এই আমরা যা লিখলাম দেখেন এরকম হয় কিনা, এটা একটু পড়ে দেখেন ঠিক আছে কিনা, এটাকে বলা হয় খসড়া। আর এই খসড়া আবার 4 নভেম্বর 1972 গণপরিষদে গৃহীত হয়। খসড়া গণপরিষদে গৃহীত হয়। এই যে তারিখটা আছে, এই তারিখটা ছিল খসড়া প্রণয়ন বা গণপরিষদে উত্থাপনের তারিখ। প্রণয়ন বা উত্থাপনের তারিখ মানে আমরা প্রথমে এটাকে প্রেজেন্ট করলাম যে আমরা বানাইছি, দেখেন এটা ঠিক আছে কিনা। আর এই জিনিসটাই গণপরিষদ আবার প্রায় 1 মাস ব্যাপী, দেখেন অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 1 মাস ব্যাপী তারা এটার উপরে যাচাই বাছাই পর্যালোচনা করছে যে এটা ঠিকঠাক আছে কিনা, কোনো জায়গায় সমস্যা আছে কিনা। সকল ধারাগুলো নিয়ে আলাপ আলোচনার পরে আইনের ক্ষেত্রে হয় ধারা
আর সংবিধানের ক্ষেত্রে হয় অনুচ্ছেদ। এটা মাথায় রাখবেন, সংবিধানে থাকে অনুচ্ছেদ, আর আইনের ক্ষেত্রে নিয়ম কানুন গুলোকে বলা হয় ধারা। শুনছেন না এই ডায়লগ? আকাশে যত তারা তার থেকে বেশি আছে আইনের ধারা। একবার ধরলে যদি আপনারা মনে করে যে বিপদে ফেলবে, তো পুলিশ হোক বা উকিল হোক আপনাকে বিভিন্ন ধরনের হয়রানি করতে পারে। আর সংক্ষেপে বেঁচে আসতে চাইলে কি করতে হবে? যে কোনো মানুষই পৃথিবীতে ইগোইস্টিক হয়। ইগোইস্টিক মানে কি, যে আপনি তাকে একটু রেসপেক্ট করবেন, পাশে একটু ছাড় বলবেন, তাহলে ওকে। আর আপনি যদি তার সাথে মস্তানি শুরু করেন, তাহলে সেও তার পাওয়ার দেখাবে, সেও একটু মস্তানি করবে যে না না এটা তো আইন মতো হয় নাই, আইনে এই আছে ওই আছে সেই আছে। ধরেন যে আইনের যে কত ধারা বের হবে, তখন আর রক্ষা নাই দেখবেন। ওকে, যাই হোক, এই সুন্দর হাসি দিয়ে বসে আছে কে? সুন্দর হাসি কিন্তু নিরামিষ। কামরুন নাহার কণা। আচ্ছা, সুন্দর হাসি বাট নিরামিষ। ওকে, আসেন, নিরামিষ কেন বললাম? যে হাসির মধ্যেও দেখা যাচ্ছে যে আপনি উদাস, তাই না? এরপরে দেখেন, খসড়া সংবিধান যেদিন গণপরিষদে গৃহীত হয়, এই দিনটাকে বলা হয় বাংলাদেশের সংবিধান প্রণয়নের দিন। এই দিন বাংলাদেশের সংবিধান প্রণীত হয় এই হিসেবে ধরা হয়। অর্থাৎ সংবিধান গণপরিষদে গৃহীত হওয়া মানেই সংবিধান প্রণীত হওয়া বা সংবিধান প্রণয়ন করা। তো এই তারিখটা বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। এই তারিখটা 4 নভেম্বর প্রতি বছর বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়, এবং 2023 সাল থেকে এটাকে এ ক্যাটাগরির দিবস হিসেবে পালন করা শুরু হয়। সংবিধান দিবস এটা আসতে পারে এখান থেকে। অস্থায়ী সংবিধান বা অস্থায়ী গণপরিষদ আদেশ কবে জারি হয়? সরি, অস্থায়ী সংবিধান আদেশ, আর একটা হলো গণপরিষদ আদেশ। এই দুইটা আদেশের তারিখ। আর একটা হলো সংবিধান রচনা কমিটির তারিখ, আর একটা হলো কবে প্রথম গণপরিষদের সভা বসে, আর একটা হলো কবে প্রথম খসড়া প্রণয়ন করা হয় বা উত্থাপন করা হয়, আর একটা তারিখ হলো খসড়া গণপরিষদে গৃহীত হয় বা খসড়া গণপরিষদে গৃহীত হয় বা বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কবে। ওকে, নেক্সট আসেন, ফাইনালি যেটা তারিখ লিখবেন সেটা হলো 14ই ডিসেম্বর 1972। এই দিন হলো খসড়া সংবিধানে হস্তলিখিত, খসড়া সংবিধান না, হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন গণপরিষদ সদস্যরা। অর্থাৎ সবাই সিগনেচার করে সম্মতি দিয়ে দেয়। আর 16ই ডিসেম্বর 1972 এই দিন সংবিধান কার্যকর হয়। সংবিধান কার্যকর হয়। আছে কিছু? লেমন, বাতাস নাকি কিছু আছে? লেমন তো ওকে, ফুল। তো সংবিধান কার্যকর হয় বা এটাকে বলা হয় সংবিধান প্রবর্তিত হওয়া। কার্যকর বা প্রবর্তিত হয়, তারিখ দুইটা কথা মনে রাখবেন, একটা হলো প্রণীত হওয়া আর একটা হলো প্রবর্তিত হওয়া। প্রণীত হওয়া মানে সংবিধান অ্যাকসেপ্ট করা হয়েছে, আর প্রবর্তিত হওয়া মানে সংবিধান অনুযায়ী আজকে থেকে দেশ চলবে। মানে আজকে আইন পাশ হইলো মানেই যে এই আইন অনুযায়ী দেশ চলবে সেটা না কিন্তু। এরপরে আরেকদিন একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে এই আইনে যা যা আছে এই অনুযায়ী এখন থেকে দেশ চলবে। ওইটাকে বলা হয় সংবিধান প্রবর্তিত হওয়ার দিবস। আর এইখানে স্টার দিয়ে একটা কথা চাইলে লিখে রাখতে পারেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি 1972। দেশে ফিরে আসেন 10 জানুয়ারি, এবং দেশে ফিরেই বঙ্গবন্ধু প্রথমেই এই যে দেখেন 11ই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। আর দেশে ফিরে আসেন 10 জানুয়ারি।
তারপর দিনই তিনি এই আদেশটা জারি করেন, দেশে ফিরে আসেন। অর্থাৎ এই দিনটা ছিল স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রত্যাবর্তন দিবস। দিবস রজনী কাটে তোমার ঘরে, বুঝছেন? ওকে, নামাজের ব্রেক দেন। ও আচ্ছা, দেয়া হবে স্যার। হ্যাঁ, নামাজের ব্রেক দেওয়া হবে, আজান দিলেই বলবেন, আমি ব্রেকে চলে যাব। আজানের টাইম হোক, ঢাকায় এখনো আজান হয়নি, আজান হলে তারপরে আমরা ব্রেকে চলে যাব। ওকে, বোরিং লাগতেছে কিনা তাহলে বলেন, ফাঁকে ফাঁকে একটু গল্প গুজব করে দেই, একটু মোটিভেশন দিয়ে দেই। বাদ বাকি লোক কই, গায়েব হয়ে যাওয়া শুরু করছেন? বোরিং লাগলে বলেন, তাহলে একটু গল্প গুজব করলাম, একটু মোটিভেশন দিলাম। আর যদি বলেন যে না, পড়া ভালো লাগতেছে, তাহলে পড়তে থাকবো। তাহলে এই পর্যন্ত গেল আমাদের সাল তারিখের কথাবার্তা। এরপরে এখানে দুইটা ক্লাস, মানে দুইটা শব্দ লিখবেন। একটা হলো অন্তর্বর্তীকালীন সংবিধান। এটা একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয় কাকে, মানে কোনটাকে বা কাকে? অন্তর্বর্তীকালীন সংবিধান। অন্তর্বর্তীকালীন সংবিধান এই জিনিসটা কি? এই জিনিসটা হলো বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে 16ই ডিসেম্বর 1972, কিন্তু বাংলাদেশ তো আর 16ই ডিসেম্বর হয় নাই। বাংলাদেশ হয়েছে কবে? 26শে মার্চ 1971 থেকে। 26শে মার্চ 1971 থেকে। এখন দেখেন, এই 26শে মার্চ 1971 থেকে 16ই ডিসেম্বর 1972 পর্যন্ত মাঝখানের যে সময়টা আছে, এই সময়টা একটু মাঝখানের যে সময়টা আছে, এই সময় বাংলাদেশ চলছে কিসের উপর ভিত্তি করে? তাহলে আসেন, পরেরটা যেটা, এই সময়টা বাংলাদেশ চলছে কিসের উপরে? এই সময় বাংলাদেশ চলছে স্বাধীনতার ঘোষণাপত্র। এটাই ছিল তখনকার সময়ের সংবিধান, স্বাধীনতার ঘোষণাপত্র। এখন বুঝছেন ব্যাপারটা? অর্থাৎ 26শে মার্চ থেকেই তো দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু দেশ স্বাধীন হলেও দেশ চলছে কিসের উপর ভিত্তি করে? সংবিধান তো তখন ছিল না। সংবিধান কি? রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন, কোনো নিয়ম নাই, নিয়ম ছাড়া চলছে রাষ্ট্র না। তখন রাষ্ট্র চলছে এই স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী। এবং এইটা কবে কার্যকর হয়? এটা কার্যকর হয় 10 এপ্রিল 1971। 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয়। আর এইটা কার্যকর হয় 26শে মার্চ 1971 ধরে। মানে কি? অর্থাৎ এইটা কার্যকর ধরা হয় এই তারিখ থেকে। ধরেন আপনি চাকরি পাইলেন স্কুলে, পাওয়ার পরে
আপনার বেতন হবে কি, আপনি চাকরি পেলেন ফেব্রুয়ারি মাসে, আপনার বেতন হলো কি এপ্রিল মাসে। এখন তাহলে কি আপনাকে ফেব্রুয়ারি আর মার্চ মাসের বেতন দিবে না? দিবে। ফেব্রুয়ারি মাসে যখন মানে মার্চ এপ্রিল মাসে যখন আপনার বেতন হবে, তখন ওইখানে লেখা থাকবে যে উনি জয়েন করছিল ফেব্রুয়ারি মাসে, ওনাকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 3 মাসের বেতন দেওয়া হোক, অর্থাৎ ফেব্রুয়ারি ধরে ওনাকে বেতনটা দেওয়া হোক। ঠিক তেমনি বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষণাপত্রটা কার্যকর হয় 10 এপ্রিল 1971, কিন্তু এই কার্যকরের তারিখ হিসেবে ধরা হয় 26শে মার্চকে, যে এই দিন থেকে বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষণাপত্রটা কার্যকর হবে। কার্যকর করা হয়েছে এই তারিখে, কিন্তু ধরা হয়েছে এই তারিখ থেকে। আর না হয় কি হবে, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর থেকে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন পর্যন্ত মাঝখানের সময় কি বাংলাদেশ ছিল না? মাঝখানের সময় বাংলাদেশ ছিল। দ্যাট ইজ দ্য থিং। এখন চলেন সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য। সংবিধানের বা সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। গুরুত্বপূর্ণ তথ্য। তো সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য কি আছে? আপনারা ছোটবেলায় দেখবেন যে আপনাদের এলাকায় অনেক নদী খাল বিল ছিল, যেগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানি চলাচল নেই দেখে নষ্ট হয়ে গেছে। আছে না অনেক নদী? ঘোষণার আগেই কার্যকর হয়। আরে আমি এতক্ষণ কি বুঝাইলাম? ঘোষণা যেই দিন দিছে ওই দিন ধরে দিছে যে অমুক তারিখ থেকে এটা কার্যকর হবে। ধরেন আপনি জয়েন করছেন স্কুলে ফেব্রুয়ারি মাসে, এখন আপনি বেতন আপনার অ্যাক্টিভেট করতে বা চালু করতে করতে এনিহাউ এটা মার্চ পার হয়ে এপ্রিল মাসে চলে গেছে। এখন যদি বেতন আপনাকে দেয়, যেই মাসে বেতন চালু হলো ওই মাসেরটা দিবে, নাকি ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের বেতন আপনি পাবেন? পাবেন। আর ওইখানে কাগজে লেখা থাকবে যে আপনার বেতনটা ধরা হবে ফেব্রুয়ারি মাস থেকে। ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়, স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় সরকারিভাবে 10 এপ্রিল, কিন্তু বলে দেওয়া হয় এইখানে যা কথাবার্তা লেখা আছে এটা ধরে নেওয়া হবে 26 মার্চ থেকেই দেশ এই ভিত্তিতে চলছে। দ্যাট ইজ এ থিং। এখন আসেন গুরুত্বপূর্ণ তথ্য। সংবিধানে আছে একটি প্রস্তাবনা। একটি প্রস্তাবনা, 2টি ভাষা। সংবিধান রচিত হয়েছে 2 ভাষায়, একটা হলো বাংলা, একটা হলো ইংরেজি। সংবিধানে আছে 4টি মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। সংবিধানে 7টি হলো তফসিল। সংবিধানে তফসিল আছে হলো 7টি। আর সংবিধানে 11টি আছে ভাগ, যেটাকে আমরা বলি অধ্যায়। বই পুস্তকের ক্ষেত্রে আমরা এটাকে বলি অধ্যায়, আর সংবিধানের ক্ষেত্রে বলি ভাগ। আর সংবিধানের মধ্যে আর আছে কি 17টি সংশোধনী, 18টি মৌলিক অধিকার। মৌলিক অধিকারের কথা বলা আছে, এবং 22টি মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ আছে। মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ রয়েছে। আর সংবিধানে মোট অনুচ্ছেদ সংখ্যা 153। মোট অনুচ্ছেদ 153টি। আর সংবিধানের পৃষ্ঠা সংখ্যা 2টা, একটা লিখবেন হলো 93, এটা হলো স্বাক্ষর ছাড়া। সংবিধানটা তো হাতে লেখা, স্বাক্ষর ছাড়া পৃষ্ঠা ছিল 93, এবং ওই হাতে লেখা সংবিধানের উপর যখন সবাই স্বাক্ষর করে, সেই স্বাক্ষর করার পরে পৃষ্ঠা সংখ্যা হয় 108। স্বাক্ষর সহ পৃষ্ঠা সংখ্যা 108। যাদের লিখতে কষ্ট হচ্ছে আর কি, বেশি দ্রুত হয়ে যাচ্ছে, তারা একটু দৌড় দেন, আর কি করার।
ওকে, কষ্ট হচ্ছে না স্যার, ভেরি গুড, কষ্ট না হলে তো খুবই ভালো। আর কেউ যদি আমার উপরে বিরক্ত হন যে এত দ্রুত তাড়াতাড়ি লেখার দরকার কি, অন্য স্যাররা তো এত তাড়াহুড়া করে না, আপনারা এত তাড়াহুড়া কিসের? আমার তাড়াহুড়া যে আমি যতটুকু সময় আছে তার মধ্যে যত পূর্ণাঙ্গ বিষয়টা আপনি বুঝতে পারেন এবং সব কথাবার্তাগুলো উঠে আসে আমার, মানে কি বলে, আপনার মাথায়ও যায় খাতায়ও যায়। কারণ মাথায় তো সবকিছু এক ক্লাসেই যাবে না, খাতায় থাকলে পরে মাথায় ঢুকাইতে পারবেন। আর যদি মোবাইলে ছবি তুলে রাখেন, ভিডিও থাকে, স্ক্রিনশট থাকে, ওইগুলো ওরকমই থেকে যাবে। মোবাইল শিক্ষিত হবে, আপনি আর শিক্ষিত হবেন না। যারা লিখতে পারেন না তারা অবশ্যই লিখবেন কিন্তু, হ্যাঁ। আদারওয়াইজ, কারণ লিখলে হয় কি, লিখলে অনেকখানি জিনিস এখন আপনি বুঝবেন না কিন্তু মাথায় অটোমেটিক্যালি এটা ঢুকবে, পরে দেখবেন যে পড়তে গেলে ইজি লাগতেছে। ওকে, আসেন। তারপরে লিখবেন যে বাংলাদেশের এই সংবিধানের হস্তলিপি, মানে সংবিধানটা হাতে লিখছে কে, ওনার নাম এ কে আব্দুর রউফ। এ কে আব্দুর রউফ। আর সংবিধানের অঙ্গ সজ্জা ও প্রচ্ছদ, অঙ্গ সজ্জা ও প্রচ্ছদ এটা করেন কে? মাগরিবের আজানের পর পর্যন্ত কি ক্লাস চলবে? হ্যাঁ, ক্লাস চলতে থাকবে 7টা পর্যন্ত একেবারে টানা, কিন্তু মাঝখানে আমরা মাগরিবের ব্রেক নিব 15 মিনিটের জন্য। অঙ্গসজ্জা ও প্রচ্ছদ শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন উনি করেন অঙ্গসজ্জা ও প্রচ্ছদ। আরে টুংটুং রে, শিট। লিসেন, আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো সংবিধানের অনুবাদক অধ্যাপক আনিসুজ্জামান, ওনার নামটা লিখে রাখেন। সংবিধানের অনুবাদক বাংলায় অধ্যাপক আনিসুজ্জামান। সংবিধান কিন্তু রচনা করা হয়েছিল ইংরেজিতে, পরে এটা বাংলা অনুবাদ করা হয়েছে। তবে তবে যদি কোনো ধরনের কন্ট্রাডিকশন আসে বাংলা আর ইংরেজির মধ্যে, সেই ক্ষেত্রে প্রাধান্য পাবে বাংলা। আসেন নেক্সট। সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাম দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, পিইও PLES, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ লিখছেন। এইবার আসেন সংবিধানের 4 মূলনীতি, গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে আমরা কথা বলি। সংবিধানের 4 মূলনীতি। চার মূলনীতির প্রথমটা হলো জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ। 2 নম্বরে হলো সমাজতন্ত্র। 3 নম্বরে হলো গণতন্ত্র। আর 4 নম্বরে হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা। স্যার আপনাকে মেসেঞ্জারে নক দিয়েছিলাম, বাট কোর্সটা সম্পর্কে একটু, ও আচ্ছা, বিডি কোর্সটা সম্পর্কে একটু জানতে, বাট আপনি কোনো রেসপন্স করেন না। প্লিজ, আমি আসলে দেখি নাই, আন্তরিকভাবে দুঃখিত। মেসেঞ্জার খুব বেশি দেখা হয় না।
এর জন্য যথেষ্ট দুঃখিত স্যার। মাস্টার্স এর ফাইনাল পরীক্ষা শুরু রবিবার থেকে, পাগলা পাগলা লাগছে, জিআই পণ্যের মতো আপনার স্পিড। আচ্ছা, লিখছেন এই চারটা। এখন দেখেন, জাতীয়তাবাদ, এটা হলো বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আমাদের স্বাধীনতার সূচনা হয়েছিল কত সালে? 52 সালে। আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল সমাজতান্ত্রিক দেশ রাশিয়া, এবং এই রাশিয়াকে খুশি করতে আমরা সমাজতন্ত্র নিছি। আর এছাড়াও গণতন্ত্র পৃথিবীব্যাপী একটা জনপ্রিয় দেশ পরিচালনার উপায়, তাই আমরা গণতন্ত্রকে নিয়েছি। এবং সর্বশেষ ধর্মনিরপেক্ষতা, যেটা এটার উদ্দেশ্য হলো বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রে বসবাস করে, যাতে এদের মধ্যে কোনো ধরনের ঝামেলা না হয়। তাই আমরা ধর্মনিরপেক্ষতাকে নিয়েছি, যে কোনো ধর্মকে আমরা প্রাধান্যও দিব না, কোনো ধর্মকে আমরা ছোটও করব না, সকল ধর্মের সমান মর্যাদা থাকা, এই জিনিসটার নামই হলো ধর্মনিরপেক্ষতা। এই চারটা জিনিসকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি হিসেবে। রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি হিসেবে নেওয়া হয়েছে। ফেসবুকে কি হয়েছে? রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখবো না। ওকে, নেক্সট আসেন। পরের যেটা, সেটা হলো 7টি তফসিল। এটা গেল 4টি মূলনীতি। আরেকটা হলো রাষ্ট্র 7 তফসিল। ঠান্ডা না, শুধু শরবত হয়ে গেছে, চিনিওয়ালা জিনিস তো, চিনি দিয়েই। আরেকটা ওই যে গ্রিন টির কথা একটু ওরে বলে দাও, মগি আছে কিনা, আমার মগি আছে কিনা, একটা গ্রিন টি, জাস্ট কফি লাগে না। দেখছেন 7 তফসিলের মধ্যে কি কি পড়বেন? দেখেন, তফসিলের মধ্যে গুরুত্বপূর্ণ হলো অনলি 3টা তফসিল। সেটা হলো তফসিল নাম্বার 5, তফসিল নাম্বার 6, তফসিল নাম্বার 7। ওকে, পঞ্চম তফসিলে কি আছে? 5 মিনিট পর আজান দিবে। আচ্ছা দিক, 5 মিনিট পর আজান দিলেই সাথে সাথে আমরা ছেড়ে দিব, ঠিক আছে? ওকে, পঞ্চম তফসিলে লেখা আছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কথা। ষষ্ঠ তফসিলে লেখা আছে বঙ্গবন্ধুর 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। আর সপ্তম তফসিলে আছে 10 এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। 10 এপ্রিল মুজিবনগর সরকারের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্রে কি লেখা ছিল? মূলত ওইখানের মূল যে কথাগুলো লেখা ছিল, 5-এ কি লিখছেন? 7ই মার্চের ভাষণ। আচ্ছা, ভালো লিখে বসে আছি না? ভাষণ। ভাষণের নটা কি হয়? কোন ন? রি, র, স, এরপরে কি আসে? মূর্ধন্য ন। বানান এইখানেই দেখবেন কিন্তু। গণতন্ত্র, গণতন্ত্রের এই ন মূর্ধন্য ন। ক বর্গীয় শব্দের পরে মূর্ধন্য ন আসে। হ, জ, ম, অন্ত্যেষ্টিয়, এরপরে মূর্ধন্য ন আসে। ছেড়ে দিবেন কেন? বিরতি দিবেন স্যার। হ্যাঁ, ছেড়ে দিব না কাউকে, ছেড়ে দিব না, সবাইকে রেখে দিব, বাট একটা ব্রেক নিব আমরা। কথা বলতে চাই। আচ্ছা, কথা বলবেন, আমি একটু পরে, আগে যতদূর আমরা পারি একটু সামনে আগাই, না হলে জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার হবে না। কারণ এত বইতেই লেখা আছে, এগুলা জিনিসপত্র সব বইতে লেখা আছে, আপনি দেখে দেখে পড়ে নিতে পারেন, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না বইয়ের মধ্যে পড়ে নিলে। এটা গেল স্বাধীনতার ঘোষণাপত্র। এই 3টা হলো গুরুত্বপূর্ণ তফসিল। তফসিল কাকে বলে? তফসিল শব্দের বাংলা হলো ভালো বাংলা সংযুক্তি। ধরেন এমন কিছু জিনিসপত্র যেটা সংবিধানের কোনো বিধিবিধান না, বা সংবিধানের কোনো আইন বা ধারা না, তাহলে কি এই জিনিসগুলো? এই জিনিসগুলো হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল, কিন্তু সংবিধানের অংশ না। এমন যে গুরুত্বপূর্ণ বিধিবিধান, আইন আছে, সেই আইনগুলো যখন সংবিধানের সাথে অতিরিক্ত সংযুক্তি হিসেবে যুক্ত করা হয়েছে, তাদেরকে বলা হয় তফসিল। আর এরকম মোট 7টা তফসিল বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। 7টার মধ্যে 4টা আগে ছিল, আর সর্বশেষ
15তম সংশোধনীর সময় বা পঞ্চদশ সংশোধনের সময় আরো 3টা যুক্ত করা হয়, সেই 3টা হলো এই 3টা দলিল। আর বর্তমানে বাতিল বা স্থগিত করা হয়েছে, বাতিল বা স্থগিত করা হয়েছে একটা তফসিল, সেই তফসিলটা হলো দ্বিতীয় তফসিল। দ্বিতীয় তফসিলটা বর্তমানে নাই। আর এই তফসিলে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচনের কথা। দ্বিতীয় তফসিলে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচনের কথা। বাংলাদেশে এখন আর সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয় না। বাংলাদেশে পারলে কেউ বলেন বাংলাদেশের কি বলে এটাকে, পঞ্চগড় আর সিলেট এই দুই জায়গায় সময়ের ব্যবধান কত? অথবা চাঁপাই নবাবগঞ্জ আর সিলেট দুইখানে সময়ের ব্যবধান কয় মিনিটের? এই একটা বিষয় কিন্তু আছে, মাগরিবের আজান ওই মাথায় যখন হয় এই মাথায় কিন্তু তার আগে পরে আছে, এই মাথায় আরেকটু পরে হয়। কিন্তু বাংলাদেশের শুরু কততে? পূর্ব দিকে কয় ডিগ্রি দিয়ে শুরু? 88 ডিগ্রি 1 মিনিট। আর শেষ কোথায়? 92 ডিগ্রি 41 মিনিট, অর্থাৎ 4 ডিগ্রির ব্যবধান। আর 4 ডিগ্রি মানে কিন্তু 4 4 16 মিনিট। 1 ডিগ্রিতে 4 মিনিট আর 4 ডিগ্রিতে 4 4 16 মিনিট। একেবারে ওই মাথায় আর এই মাথার মধ্যে সময়ের ব্যবধান প্রায় 15 মিনিটের কাছাকাছি। বুঝতে পারছেন? এই জন্যই হয় যে কোথাও আজান দিয়ে দিছে একেবারে নামাজের সময় গেছে, আবার কোথাও দেখবেন যে আজান আরো পরে দিবে। এই টাইমটা হেরফের একটু থাকবেই, স্বাভাবিক, যেহেতু অনেক জেলার মানুষ, অনেক জায়গার মানুষ। সো এইটা আপনারাই একটু ম্যানেজ করে নিতে হবে। যারা আগে যাবেন তারা এই টাইমে নামাজটা পড়ে নিতে হবে, আর যারা পরে যাবেন, যাদের জন্য পরে হয়ে যায়, তারা মোটামুটি মিউচুয়াল করে নিতে হবে। কারণ একসাথে যদি সবাই চলতে যান তাহলে মোটামুটি যে নিচে আছে তাকে উপরে আসতে হবে, আর যে উপরে আছে তাকে নিচে নামতে হবে। এটাকে বলে মডারেট লেভেল বা মধ্যম পন্থা। বুঝেন নাই? একসাথে জার্নি করবেন। এখন কেউ আছেন যে ফার্স্ট ক্লাস ছাড়া জীবনে ট্রেনে ওঠেন নাই, একেবারে এসি লাগবে। আর কেউ আছেন খুবই গরিব, যে ভাই আমি ফ্রিতে পারলে সামনের ওই বগির মাথায় বসে যাব। দেন ওনার বগির মাথায়ও বসে যাওয়া যাবে না, আর এসি ওয়ালার ওই কম্পার্টমেন্টে একলা একটা কামরা ভাড়া করেও যাওয়া যাবে না। যাইতে হবে কেমনি? মিডল ক্লাস একটা সিস্টেমে। বুঝছেন? তাহলে সবাই একসাথে চলা যাবে, আর না সবাই একসাথে চলা যায় না। নেক্সট আসেন। এখানে আর কিছু পড়ার নাই, পড়লে শুধু একটা কথা পড়তে পারেন, সেটা হলো চতুর্থ তফসিল। এইটা কি পড়বেন? এইটা প্রশ্ন আসছিল বিসিএস পরীক্ষায়, আপনাদেরও আসতে পারে। সেটা হলো সংবিধানের কোন তফসিলটি অপব্যবহার করা হয়েছে। এটা হলো চতুর্থ তফসিল। এইখানে বলা আছে অস্থায়ী বা ক্রান্তিকালীন বিধানাবলী। অস্থায়ী বা ক্রান্তিকালীন বিধানাবলী। অস্থায়ী বা ক্রান্তিকালীন বিধানাবলী। অস্থায়ী বা ক্রান্তিকালীন বিধান, এই বিধানটায় বলা আছে যদি রাষ্ট্রে কখনো ক্রান্তিকালীন অবস্থা হয় তখন রাষ্ট্র কি করবে? সেনাবাহিনীরা চালাবে। আর এই সুযোগটা নিয়েই রাষ্ট্রে বিভিন্ন সময়ে সেনাপ্রধানরা দায়িত্ব হাতে নিয়ে নিজেই রাষ্ট্রপতি হয়ে গেছেন। এবং এটাই পাকিস্তানের ইতিহাসে নতুন কিছু না। আইয়ুব খান 1958 সালে যখন সামরিক আইন জারি হয়, উনি আসছিলেন রাষ্ট্রের কি হিসেবে? সেনাবাহিনীর প্রধান হিসেবে, সামরিক আইন প্রশাসক এই হিসেবে বসছিলেন। 20 দিন পরে উনি বলছে যে আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, এবং উনি 11 বছর ক্ষমতায় ছিলেন। ওনার পরে আসে ইয়াহিয়া খান, সেও এসে একই অ্যাটেম্প্ট দিছে। এবং পাকিস্তানের ইতিহাসের পরের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসেও 2 জন সেনাপ্রধান যারা পরবর্তীতে রাষ্ট্রপ্রধান ছিলেন। তো এই জন্য এই প্রশ্নটা বিশেষ পরীক্ষা আসছিল, এবং আপনাদেরও আসতে পারে। সেটা হলো বাংলাদেশের সংবিধানের কোন তফসিলের অপব্যবহার করা হয়েছে। ব্যাস, এই শেষ। এরপরে আসেন তফসিলের পরে সংবিধানের ভাগ বা অধ্যায়। মানে এক একটা ভাগ বা এক একটা অধ্যায়ে এক একটা জিনিস নিয়ে আলোচনা আছে। যেমন 1 নম্বর ভাগে আলোচনা আছে প্রজাতন্ত্র নিয়ে, এটা হলো প্রথম ভাগ। প্রথম ভাগ প্রজাতন্ত্র নিয়ে। দ্বিতীয় ভাগে আলোচনা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করতে গেলে কি কি বিষয় মূলনীতি হিসেবে নেওয়া হবে। রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ
আর তৃতীয় ভাগে আছে নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা। মৌলিক অধিকার আর মৌলিক অধিকার আর মৌলিক চাহিদা দুটো কিন্তু ভিন্ন জিনিস। খাদ্য, বস্ত্র, বাসস্থান এটা হলো মৌলিক চাহিদা, এটা সব মানুষের জন্য লাগে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব মানুষের জন্য লাগে, এটা মৌলিক প্রয়োজন বা মৌলিক চাহিদা। মৌলিক অধিকার কোনটা? যেই অধিকারগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যেই অধিকারগুলো লঙ্ঘন হলে আপনি রাষ্ট্রকে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারবেন, সেটাকে বলা হয় মৌলিক অধিকার। এবং এইগুলো অধিকারগুলো সংবিধানে উল্লেখ করে দেওয়া হয়। আর মৌলিক চাহিদা কোনগুলো? চাহিদা যেগুলো একজন মানুষের বেঁচে থাকতে অবশ্য প্রয়োজনীয়। এরকম 5টা জিনিস আছে, এটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে মৌলিক চাহিদা নামে। প্লিজ প্লিজ স্যার, আমার বয়স 34, এই নিবন্ধনে পাশ করলে আমি কি গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবো? জানাবেন। গণবিজ্ঞপ্তিতে আসলে 35 পর্যন্ত অ্যাপ্লাই করা যায়। আপনি জাস্ট একটা রিস্কি জোনে আছেন। বেস্ট অফ লাক। যদি খুব দ্রুত পরীক্ষা হয়, ফলাফল হয়, তাহলে ভালো। আর যদি দেরি হয় তাহলে দেখা যাবে যে আবেদন করার বয়স ইতিমধ্যে শেষ করে ফেলছেন, পার করে ফেলছেন, এরকম হয়ে যেতে পারে। বাকি আমি নিরাশ করব না, পরীক্ষা দিতে থাকেন। যেহেতু ভর্তি হয়ে গেছেন, ক্লাস করছেন, পরীক্ষা দিতে থাকেন। সার্টিফিকেট থাকলো, অনেক সময় তো মিরাকল ঘটেই যাইতে পারে। লাইফে আশাহত হইতে নাই। নেক্সট আসেন, মৌলিক অধিকার এই 3টা ভাগ। বাকি 3টা ভাগে আছে রাষ্ট্রের মূল মূল যে বিভাগগুলো আছে। চতুর্থর মধ্যে আছে রাষ্ট্রের নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। নির্বাহী বা শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, এদেরকে বলা হয় নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, যারা রাষ্ট্র শাসন করে। আর পঞ্চম ভাগে আছে রাষ্ট্রের আইনসভা সম্পর্কে বলা। আইনসভা কারা? আইনসভা হলো যারা জাতীয় সংসদে বসে, এরা সবাই আইনসভা সদস্য। আইনসভা মানে জাতীয় সংসদ, অর্থাৎ সকল এমপিরা এইটার মধ্যে আছে। এইখানেও সকল এমপিরা আছে তা না, এমপিরা আছে কিন্তু সকল এমপিরা এইখানে নাই। আর এইখানে সকল এমপিরা, সকল এমপি মন্ত্রী না, কিন্তু সকল মন্ত্রী একজন এমপি। সকল মন্ত্রী এক জায়গা থেকে নির্বাচিত এমপি, 2-4 জন বাদে, যাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়, ওনারা বাদে। আর ষষ্ঠ ভাগ যেটা আছে রাষ্ট্রের, আজান দিছে না, ষষ্ঠ ভাগে আছে হলো বিচার বিভাগ, যারা রাষ্ট্রের বিচার কার্যক্রম পরিচালনা করে থাকে। সপ্তম ভাগে আছে আপনার বাংলাদেশের নির্বাচন সম্পর্কে বলা। সপ্তম ভাগে আছে নির্বাচন সম্পর্কে বলা, বা যেটাকে আমরা নির্বাচন কমিশনও বলতে পারি। নির্বাচন। আর দশম ভাগে আছে সংবিধান সংশোধনের বিধান। সংবিধান সংশোধন। শেষ। এখন আমরা নামাজের ব্রেকে যাচ্ছি। ঠিক 6টা বাজে, ঠিক 6টা 15 মিনিটের মধ্যে সবাই চলে আসবেন। আবারও দাওয়াত থাকলো ফিরে আসার। আর যারা ফিরে আসবেন না তারা আসলে আমার ছিলেন না। কি বলছে রবীন্দ্রনাথ? যাকে ভালোবাসো তাকে মুক্তি দিয়ে দাও, ফিরে আসলে সে তোমার, আর ফিরে না আসলে সে তোমার ছিল না। ব্যাস। এখন যারা ফিরে আসবেন তারা ছিলেন আমাদের, আর যারা ফিরে আসবেন না তারা আমাদের ছিলেন না। ওকে, এখন দেখা যাক কারা কারা ফিরে আসেন। আল্লাহ হাফেজ। আমরা ফিরছি 6টা 15 মিনিটে। 15 মিনিটের বিরতি, ঠিক 6টা 15 মিনিটে ফিরে আসবো স্যার। ফিরে কে আসবেন সেটা আসলেই দেখা যাবে, কিছু বলার দরকার নেই। ঠিক 6টা 15 মিনিট পর্যন্ত 15 মিনিটের বিরতি। আসেন। কতজন আমার ছিল দেখি? 192 জন। 208-এর মধ্যে 192, বাকিরা আমার ছিল না, তাই তো? আচ্ছা, আমি আছি। হ্যাঁ, যারা আছেন তারা তো আসেনি, এদেরকে দেখাই যাচ্ছে। চাইলে ক্যামেরা চালু করতে পারেন আপনারা, আপনাদেরকে দেখাই যাচ্ছে। ওকে 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 ওকে। খাট পালঙ্কের উপর কারা আছে? ইশরাত জাহান আপুকে দেখলাম খাটের উপরে। আর কারা আছেন খাট পালঙ্কের উপরে? কারা আছেন? খাট পালঙ্কে ছেড়ে টেবিল চেয়ারে আসেন। যারা খাট পালঙ্কে আছেন টেবিল চেয়ারে চলে আসেন, বিরতি শেষ। এবার একটু কষ্ট করে আবার টেবিল চেয়ারে আসেন। শীত তো চলেই গেছে, এখন তো খুব বেশি ঝামেলা না টেবিল চেয়ারে থাকতে। ক্যামেরা চালু আছে 24-24 48 জন মানুষের।
আহ 200 জনের মধ্যে মাত্র 48 জনের ক্যামেরা চালু। এই বোধহয় আরো কিছু বাড়ছে ক্যামেরা চালু। 48, 52, 54, 56 যাদের ক্যামেরা চালু ওনাদেরকে দেখা যাচ্ছে। ওকে, যাই হোক, চলেন আমরা ফিরে যাচ্ছি, যেখানে ছিলাম সেই জায়গা থেকে শুরু করছি। তো আমরা যেখানে ছিলাম, কলম কামরান কেন নাস্তা করছেন না? ওকে, আসেন, জাস্ট কিডিং। আমরা ছিলাম হলো সংবিধানের তফসিলগুলোর জায়গায়। তফসিলগুলো আমরা শেষ করলাম, এরপর আসেন সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী। দশম কি লিখছিলাম যেন, এটা দশম ভাগের সংবিধান সংশোধন সম্পর্কে বলা আছে। এইবার আসেন, স্যার গাড়িতে বসে ক্লাস করছি, ভেরি গুড। নেক্সট আসেন আমাদের সংবিধানের সংশোধনী গুলো নিয়ে আমরা কথা বলবো। ভাগগুলো নিয়ে যা বলার আমরা বলে দিয়েছি, এবার আসেন সংশোধনী। সংবিধানের সংশোধনী গুলো নিয়ে প্রথম যে বিষয়টা লিখবেন সেটা হলো, সংবিধানে এ যাবৎকালে সংশোধনী হয়েছে মোট 17 বার বা 17টি। 17 বার সংবিধান সংশোধন হয়েছে। আর সংশোধন সম্পর্কে বলা আছে 142 নম্বর অনুচ্ছেদে। 142 নম্বর অনুচ্ছেদ, যেটা হলো সংবিধানের দশম ভাগে বলা আছে সংবিধান সংশোধন সম্পর্কে। এটা একটু লিখে নিন। আর সংশোধনী হয়েছে 17 বার। 17টা সংশোধনী সব কিন্তু আপনি পড়বেন না, আপনি কোন কোন সংশোধনীটা পড়বেন সেটা আমি বলে দিচ্ছি। তার আগে একটু এই পর্যন্ত লেখেন যে যাবৎকালে সংবিধান সংশোধনী হয়েছে 17টি। 142 নম্বর অনুচ্ছেদে এই সম্পর্কে বলা আছে। তো এইখানে স্যার ছেলে কাঁধের উপর উঠে আছে, ক্যামেরা কিভাবে অন রাখবো? থাকুক কাঁধের উপর ছেলে উঠে, দেখুক লোকজন যে কত স্ট্রাগল করতেছেন আপনারা। আপনাদের তো মাঝে মাঝে মনে হয় দেখে আমার নিজেরই খুবই ইন্সপিরেশন পাই আমি, বুঝছেন? আপনাদের দেখে আমি ইন্সপায়ার্ড হই। ধরেন আমি একেবারে কালকে সন্ধ্যার পর যখন অফিস থেকে আসছি, গায়ে আর শক্তি নাই, তখন হয়েছে না ক্লাসগুলো দিছে, না গেলে তো বেচারিদের ক্লাসগুলো সব ক্যান্সেল হয়ে যায়, তো বা অন্য কোনো স্যার নিবে, তার থেকে আমি যাই। তো রাতে আমি অফিস থেকে আসছি সন্ধ্যা 6টা 7টার দিকে, আবার গাড়িতে উঠছি 8টার সময়, ঢাকার গাড়িতে। এবং আমি অফিস করি বাসা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। প্রতিদিন যাই আসি 25-50 কিলোমিটার। ওইখান থেকে এসে আবার আপনাদের এদিকে চলে আসলাম, আবার রবিবার মানে কালকে রাতে গিয়ে রবিবার সকালে অফিস। বুঝছেন, আপনাদের দেখে আমার ইন্সপিরেশন লাগে। কজ এই যে বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, ঘর সংসার নিয়ে, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মোটামুটি যুদ্ধ করেই এইখানে ভর্তি হয়েছেন, মানে ফ্যামিলির কেউ রাজি না বা এই না। তো মেয়েদের পেছনের স্ট্রাগলের ইতিহাসটা অনেক লম্বা হয় ছেলেদের থেকে। ছেলেদেরও থাকে, ছেলেদের যে থাকে না তা না, কিন্তু মেয়েদেরটা অনেক বেশি লম্বা হয়। স্যার আপনি কাল আমতলী ছিলেন, হ্যাঁ দেখছেন বোধহয়। বাংলাদেশের শেষ পথে একেবারে সাগর পাড়ে ছিলাম কালকে, আর আজকে এখানে। এইটা লেখেন যে 17টি সংশোধনীর মধ্যে পড়বেন প্রথম সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, এরপরে দ্বিতীয়র পরে পড়বেন হলো দ্বিতীয় পরে পড়বেন 12তম সংশোধনী বা দ্বাদশ সংশোধনী, এরপর পড়বেন 13তম সংশোধনী, এরপর পড়বেন 15তম সংশোধনী। এই কটা ব্যাস। আর পারলে 17তম সংশোধনীটা সহ পড়বেন, 15তম, পারলে 17তম বা সপ্তদশ সংশোধনী এই কটা পড়বেন। এখন এর মধ্যে কি পড়বেন? প্রথম সংশোধনী হয় 1973 সালে, আর দ্বিতীয় সংশোধনী হয় 1973 সালে, 12তম সংশোধনী হয় 1991 সালে, আর এই সংশোধনী হয় 1996 সালে, 15তমটা হয় 2011 সালে, 17তম সংশোধনী হয় 2018 সালে। এই জন্য ক্যামেরা অন করা হয় না, সবাই আমাকে না দেখে আমার ছেলেকে দেখবে। সবাই আপনাকে কেন দেখবে? আপনাকে তো দেখবো খালি আমি, যে যে আপনারা চেয়ার টেবিলে আছেন কিনা, কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকে কিনা, এই জন্য, আর কিছুই না। কারণ ক্যামেরা চালু থাকলে অ্যাটলিস্ট বোঝা যায় যে কে ডিস্ট্রাক্টেড হয়ে গেছেন আর কে ঠিকঠাক আছেন। দেখা যায় অনেকজন এখানে তাকায় থাকতে থাকতে নিখোঁজ হয়ে গেছেন, আমার দিকে তাকানো বাট সে ক্লাসের মধ্যে নাই। হয় না এরকম, যে এখানে বসে তাকায় আছেন আমার দিকে, এই বোর্ডই দেখতেছেন, কিন্তু আপনি বলতে পারবেন না বোর্ডে আমি কি লিখছি গত 10 মিনিটে। ওকে, এই কয়টা সংশোধনী, প্রথম এবং দ্বিতীয় দুইটা সংশোধনী হয় 72 সালে, সংবিধান চালু হয় মাত্র 1 বছরের মাথায়, পরপর দুইটা সংশোধনী আসে। আর 91 সালের সংশোধনীটা আসে মানে হলো
আপনার সামরিক শাসন চলছিল এরশাদ সাহেবের শাসন, ওই শাসন শেষ করে এরপরে একটা সংশোধনী আসে যে এখন থেকে আর প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনা করার মূল দায়িত্বে থাকবে না, রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বে এখন থেকে থাকবে মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ, আর এটার মূল দায়িত্ব নির্বাহী ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর উপরে। ওইটা এরশাদের পর 1991 সালে এসেছিল। আর 13তম সংশোধনী হয় 1996 সালে, যেখানে আওয়ামী লীগ আবদার করছিল কিসের জন্য? তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এবং তীব্র আন্দোলন গড়ে তোলে। আর তাদের চাওয়ার প্রেক্ষিতে বিএনপি এই আইনটা পাশ করে দিয়ে যায় যে এখন থেকে নির্বাচন পরিচালনা করবে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ আন্দোলন করেছিল, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা হলো এই পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং সংবিধানের মূল যে ধারা সেই ধারায় ফিরে গেছে। এর মূল কারণ ছিল 2007-08 সময়ে এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে নিজেই ক্ষমতায় বসে রয়েছে, কোনো নির্বাচন না দিয়ে উল্টা সে সামরিক দাবি, মানে সামরিক সমর্থিত যে সরকার, এরা ক্ষমতা নিজেদের কুক্ষিগত করতে চাইছে। তো আসেন, প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল, এটা পরীক্ষায় আসে। 93,000 যুদ্ধবন্দির বিচার, যুদ্ধবন্দির বিচার, আর যারা যুদ্ধাপরাধী আছে ওনাদের সম্পর্কে সংবিধানের 47-এর ক অনুচ্ছেদ এইখানে বলা আছে, যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কিত বিধিবিধান এখানে বলা আছে। দ্বিতীয় 1973 সালে দ্বিতীয় যে সংশোধনীটা আনা হয়েছিল, এটার উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয় সংশোধনীর উদ্দেশ্য ছিল সংবিধানে জরুরি অবস্থার বিধান সংযুক্ত করা হয়, জরুরি অবস্থার বিধান যুক্ত করা হয়, এবং এই জরুরি অবস্থার বিধান সম্পর্কে বলা আছে 141-এর ক, খ, গ এই অনুচ্ছেদগুলোতে জরুরি অবস্থার বিধান সম্পর্কে বলা আছে। কালকেও 7টায়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, very good. হচ্ছে 7টা 9টা রাখছে, 9টা 11টা রাখছে। আপনি গ্যাপ নাই মাঝখানে, কোনো লাইভের গ্যাপ নাই 1 ঘন্টা? কোনো গ্যাপ ট্যাপ কি রাখছেন স্যারের? লাইভের কোনো গ্যাপ নাই, কারণ লাইভ আপনার জন্য তো 7টায় একটা রাখা আছে আর কি, মানে 7টার জন্য টাইমটা রাখছে, তাহলে 8টা 10টা 10টা 12টা এইভাবে দুইটা ক্লাস থাক। হ্যাঁ, ওই দুই একটা কাজ করবেন, শেষ 2টা ক্লাস কি লাইন লাগবে। আরে এগুলো তো চুরি করতেছি না, কোনো সমস্যা নেই।
ওকে, তাহলে ঠিক আছে, আপনাদের ক্লাসটাই আপনাদের ক্লাসও পাবেন, মানে শিডিউলে কালকে 1 ঘন্টা দেওয়ার জন্য আরো এক্সট্রা করে এটা চাইতেছে আর কি। সকাল 9টা থেকে রাত্র 11টা পর্যন্ত টানাই দেয়া আছে, ভাত খাওয়ারও বিরতি দেয় নাই। এর মধ্যে আরো 1 ঘন্টা এক্সট্রা করে ঢুকাইতে চাইতেছে, সেটা নিয়ে কথাবার্তা বলছে, এই আর কিছুই না। বুঝতে পারছেন? শুনে ফেললেই কি, আপনারা তো ঘরের লোকই, আপনারা কি বাইরের লোক? এটা আসেন, জরুরি অবস্থার বিধান সংযুক্ত করা হয় কোন সংশোধনীতে? দ্বিতীয় সংশোধনীতে। কত সালে জরুরি অবস্থার বিধান সংযুক্ত করা হয়? এই সালে। আর এই দুইটা সংশোধনী 1973-এ। চতুর্থ পঞ্চম বা তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো একটাও লাগবে না, লাগবে হলো এরপরে 12তম সংশোধনী। এইটার মাধ্যমে বাংলাদেশে মন্ত্রী সভা শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার ব্যবস্থা বলে, বা সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়। সংসদীয় সরকার ব্যবস্থা মানে কি? সংসদের যারা সদস্য আছে এরাই দেশ চালাবে। এটা পুনরায় চালু হয় চতুর্থ সংশোধনীর মাধ্যমে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করেছিলেন, এবং সেইটা পরবর্তীতে এসে 12তম সংশোধনীতে পুনরায় বাতিল করে আবারও মন্ত্রী সভা শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার ব্যবস্থা বা সংসদীয় গণতন্ত্র চালু করা হয়। ওকে, আসেন 13তম সংশোধনী আমরা কথা বলি। 13তম সংশোধনীর বিষয়বস্তু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু। আইন পাশ করে গেছে বিএনপি, কিন্তু আন্দোলন করেছিল আওয়ামী লীগ তৎকালীন সময়ে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু ব্যবস্থা চালু করা হয়, এবং এই সরকার ব্যবস্থাটা বাতিল করা হয় 2011 সালে। কারণ হলো, আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে সংবিধানের কোথাও কোনো কিছু উল্লেখ নাই এই সম্পর্কে, এটা পুরাই অসাংবিধানিক একটা সিস্টেম। আর এইটার সুযোগ নিয়েই এই যে ফখরুদ্দিন আহমেদ 2007-08-এর সময় 111 যেটা, তখন হলো এই জিনিসটার সুযোগ নিয়েই ওনারা ক্ষমতায় চলে আসেন, এবং ওনারা প্রায় বছরখানেক শাসন করছিলেন ইলেকশন আয়োজন না করে। এটার কারণেই, অগণতান্ত্রিক এই সিস্টেমটার কারণেই এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং 15তম সংশোধনী 2011 সালে, যেখানে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়াও এই সংশোধনীটা অনেক গুরুত্বপূর্ণ, সরকার ব্যবস্থা বাতিল। এখানে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যক্রম গৃহীত হয়, যার মধ্যে অন্যতম একটা হলো 4-ক অনুচ্ছেদ, জাতির পিতা সংক্রান্ত 4-ক অনুচ্ছেদ যুক্ত করা হয়। জাতির পিতা সংক্রান্ত 4-ক অনুচ্ছেদ যুক্ত করা হয়। জাতির পিতা সংক্রান্ত মানে কি? অর্থাৎ সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদে বলা আছে জাতীয় বিষয়াবলী, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, 3টা বিষয় নিয়ে বলা আছে। তো ওইখানে 4-ক নামে আরেকটা নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন। যত অফিস আদালত আছে সবখানে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ করতে হবে এবং প্রদর্শন করতে হবে, অর্থাৎ দেখা যায় এরকম জায়গায় টানায় রাখতে হবে। এটা আগে ছিল না, নতুন করে যুক্ত করা হয়েছে। এইখানে আরেকটা জিনিস যুক্ত করা হয়েছে, সেটা হলো সংবিধানের 4 মূলনীতি পুনর্বহাল করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের সংবিধানের 4 মূলনীতি পুনর্বহাল করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? সংবিধানের 4 মূলনীতি পুনর্বহাল করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? এরপরে আসেন, এটার মাধ্যমে সংবিধানে অতিরিক্ত 3টি তফসিল যুক্ত করা হয়। সংবিধানে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিল যুক্ত করা হয়। সংবিধানে যে ক্লাস আমরা আপনাকে পাই নাই, আচ্ছা সেই ক্লাসগুলো অ্যাপে দিলে ভালো হতো। ওকে, আপনারাই বলবেন, এটা তো আসলে আমি বললে কাজ হবে না। আপনাদের দাবি দেওয়ার উপরে আপনারা জিনিস পাবেন। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো জিনিসই সহজে কেউ পায় না। প্রত্যেকটা জিনিসের জন্য যার জিনিস তারই এটার জন্য আন্দোলন করতে হয়, তারই এটার জন্য চিল্লাপাল্লা করতে হয়, তারই চাহিদা প্রদর্শন করতে হয়। যেমন বাংলাদেশে এই যাবৎকালে যে যা পেয়েছে সবকিছুর জন্য কিন্তু আন্দোলন করা লাগছে বৈধতা নেওয়ার জন্য। যেমন বাংলাদেশ ধরেন কোটা ব্যবস্থা ছিল আগে। কোটা ব্যবস্থা ছিল কেমন? কোটা ব্যবস্থা দেখলে আপনারা ভয় পাবেন যে বাংলাদেশের আগের কোটা ব্যবস্থায়
এই পরিমাণ পার্সেন্টেজ ছিল মুক্তিযোদ্ধা কোটা, 30%। 100 জন লোক নিলে 30 জন যাবে মুক্তিযোদ্ধার ছেলে সন্তান অথবা তাদের নাতি যারা। দ্বিতীয় কোটা একটা উল্লেখযোগ্য কোটা, যেটা ছিল কি কোটা? জেলা কোটা। তারপরে আরেকটা আছে প্রতিবন্ধী কোটা, তারপরে একটা হলো উপজাতি কোটা, তারপরে একটা নারী কোটা। এগুলো সব বিসিএস এ বা অন্যান্য সকল চাকরিতে আগে এই কোটাগুলো অ্যাপ্লাই করা হতো। তো সবাই আন্দোলন শুরু করলো, দুর্বার আন্দোলন 2018 সালে। এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই আন্দোলনে প্রথমে পুলিশ লাঠিচার্জ করছে, পুলিশ মারছে, পুলিশ পিটাইছে, লোকজনকে জেলখানায় নিয়ে গেছে। হ্যাঁ, এখানে আরো অনেক সংঘর্ষ করছে, অনেক ক্লাশ বা দ্বন্দ্ব আন্দোলন, অনেক কিছুর পরে ফাইনালি 2018 সালের 4 অক্টোবর এসে এই আইনটা পাশ হয়েছে যে বাংলাদেশে এখন থেকে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নবম নবম গ্রেড আর হলো দশম থেকে 13তম গ্রেড বা 12তম গ্রেড পর্যন্ত ধরা হয় দ্বিতীয় শ্রেণী হিসেবে। এই জায়গাগুলোতে আর কোনো ধরনের কোটা অ্যাপ্লাই করা হবে না। এরপর থেকে এই কোটা সিস্টেমটা উঠে গেছে এবং কোটা সিস্টেমে কি হতো, প্রায় 56% পোস্ট চলে যেত কোটায়। 56%। ইউ ক্যান্ট ইমাজিন যে আপনি যার কোনো কোটা নাই সেরকম একজন সাধারণ প্রার্থীর জন্য 100টা পোস্টের মধ্যে মূলত পোস্ট বাকি থাকতো 44টা, আর বাকিগুলো সব কোটায় চলে যেত। আন্দোলন করছে, ঠিক হয়ে গেছে। বয়স একসময় বাংলাদেশে চাকরিতে 28 ছিল, আন্দোলন করছে, এখন 30 হয়ে গেছে। তো এটা এমনি এমনি কেউ কাউকে দিয়ে দেয় না। আমরা মুক্তিযোদ্ধা, হ্যাঁ ঠিক আছে, মুক্তিযোদ্ধা থাকলে খুবই ভালো। কি আজকের এরপরে দেখেন সংবিধানের 4 মূলনীতি পুনর্বহাল, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল এগুলো যুক্ত করা হয়েছে। আর এই সংশোধনীর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন 45 থেকে 50 করা হয়। সংরক্ষিত নারী আসন, আমি বোধহয় আপনাদেরকে জিনিসটা বুঝাইতে পারছি আমি কি বলতে চাইছি। থিমটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কি দাবি দেওয়া, কি চাহিদা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদেরই। তো সংরক্ষিত নারী আসন 50-এ উন্নীত করা হয়। আগে এটা ছিল সংরক্ষিত নারী আসন 45, এখন এটা 50-এ উন্নীত করা হয়েছে। বাস দ্যাটস দ্য থিং। আর 17তম সংশোধনী 2018 সালে যেটা গৃহীত হয়েছে, এইটার মূল বিষয়বস্তু ছিল 50টি সংরক্ষিত নারী আসন, 50টি সংরক্ষিত নারী আসন আগামী কত বছরের জন্য? 25 বছরের জন্য সংরক্ষণ করা হলো। 25 বছরের জন্য সংরক্ষণ করা হলো, ব্যাস। আর এরপরে যেটা লিখবেন পঞ্চম সংশোধনী, সংবিধানের যেটা পঞ্চম সংশোধনী আছে এইটাকে বলা হয় দ্য ফার্স্ট ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন। এটা নিচেই লিখে দিই। ফার্স্ট ডিস্টরশন মানে সংবিধানের প্রথম বিকৃতি। এটা পরীক্ষা আসছিল, নিবন্ধনেও আসছে, আবার বিসিএস এও আসছে, যে সংবিধানের প্রথম বিকৃতি বলা হয় কোন সংশোধনীকে। ইংলিশেই আসছিল কথাটা, দ্য ফার্স্ট ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন। দ্য ফার্স্ট distortion of the constitution, the first distortion of the constitution, এটা হলো পঞ্চম সংশোধনী। 1979 সালে মেজর জিয়াউর রহমানের সময় এটা গৃহীত হয় সামরিক শাসনের বৈধতা দেওয়ার জন্য। ডিস্টরশন মানে হলো বিকৃতি, দ্য ফার্স্ট ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন মানে হলো সংবিধানের প্রথম বিকৃতি। প্রথমবারের মতো সংবিধানের 4 মূলনীতিকে এলোমেলো করে দেওয়া হয়। এইবার আসেন সংশোধনী নিয়ে আরেকটা লাইন লিখবেন, সেই লাইনটা হলো সংবিধান সংশোধনে 2/3 ভোটের প্রয়োজন হয়, অর্থাৎ সংসদ সদস্য 300 জন, এর মধ্যে অন্তত 2/3 মানুষ সংশোধনের পক্ষে ভোট দেওয়া লাগে, তাহলে সংশোধনী কি হয়? গৃহীত হয়। এছাড়া সংশোধনী গৃহীত হয় না। ওকে, শেষ।
খুব দ্রুত শেষ করতে হবে, এখন একেবারে টান দিয়ে শেষ করে দিব। আর কোন কোন জিনিসগুলো পড়বেন সেটা আমি বলে দিব, কারণ এইটার সাথে আরেকটা টপিক আপনাদের এক্সট্রা করে যুক্ত আছে, যেটা হলো রাষ্ট্র ও নাগরিকতা বিষয়ক কিছু কথাবার্তা আছে, সরকার ও রাজনীতি বিষয় কিছু কথাবার্তা আছে, আর হলো আপনার আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কিছু কথাবার্তা আছে। এইগুলো আসলে আপনারা পড়লেই বুঝবেন। ওইগুলো কি কি পড়বেন, কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। এই যে ক্লাস আম্মু, রাতে 1:30টার দিকে পৌঁছেছি। হুম, একটু এক্সাম ছিল। আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। নেক্সট আসেন সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। অনুচ্ছেদকে আমি বলে দিই না নাম্বার লিখে দেবো, কোনটা ভালো হয়? আবার দেন চা। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ। রাতে কালকে হলো ঘুমাইছি 3টার পরে এসে, বুঝছেন, আবার সকাল থেকে শুরু। মানে ওই যে একটা প্রবাদ আছে, সেটা হলো শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাহাই সয়। শরীরকে যদি আপনি বললেন যে 14 ঘন্টা ঘুমাও, সে 14 ঘন্টাই ঘুমাবে। দেখবেন যে 13 ঘন্টা ঘুম দিয়ে ওঠার পর মনে হবে যে আরো 1 ঘন্টা ঘুম বাকি আছে। আর যদি তাকে সহান যে 5 ঘন্টা ঘুমাবে, 5 ঘন্টাই ওকে, এরপরে আর 1 ঘন্টাও চাবে না। বুঝছেন না? স্যার ভাবি রাগ করে না, আরে রাগ করার টাইম কই? সে জিনিসপত্র চাওয়ার আগেই হাজির, রাগ করার টাইম কই? বুঝেন নাই? শুধু আমি সময় দিতে পারি না, আর জিনিসপত্র যা লাগে তার সবই আছে, শুধু আমি ছাড়া। আর আমি হলো তাকে যথেষ্ট ফ্লার্ট করি। ধরেন সকালবেলা তাকে কল দিলাম, কল দিয়ে ফার্স্ট কথাই হলো, তুমি কি ক্লান্ত? বললো, না, কেন? এই যে সারা রাত্রি আমার মনের মধ্যে দৌড়াদৌড়ি করো, এত দৌড়াদৌড়ি করে ক্লান্ত লাগে না তোমার? ব্যাস, কয় ঘন্টার কাজ হলো বলেন? কয় ঘন্টা সময় দেওয়ার কাজ, এক কথায় শেষ। বুঝছেন, এগুলো গোপন থিওরি, কিন্তু আপনারা বলে দিয়েন না, ঝামেলা বাঁধবে কিন্তু। এই যে বললাম সময় নিয়ে ঝগড়া কেমনে হবে, এরকম তো 2-1 লাইন বললেই তো শেষ। সকালবেলা বললো যে ই করা দরকার, এইখানে নতুন একটা বায়োজিনের শাখা আসছে, তো যাই দেখি পার্লার। আচ্ছা যাবা, সমস্যা কি? বাট তুমি দেখো, তুমি যাওয়ার পরে যেন পার্লারটা বন্ধ না হয়ে যায়। বলছে কেন? আমি বলছি তুমি গেলে তো মানুষ তোমারই দেখবে, আর পার্লারে সাজবে কেমনে, তুমি তো মেলা সুন্দর। বুঝছেন না? তো আপনার টাইম তো মানুষ চাবে, স্বাভাবিক। লাইফে কখনোই দুইটা জিনিস মানুষ একসাথে কম্বিনেশন পাবে না। একটা হলো পয়সার কম্বিনেশন, আর একটা হলো সময়ের কম্বিনেশন। দুইটা একবারে কারো কাছেই থাকে না, দুইটার যে কোনো একটা চুজ করতে হয়। ওকে, আসেন বাদ দেন। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ যেগুলো আছে, 1 নম্বর অনুচ্ছেদ প্রজাতন্ত্র, এটা সম্পর্কে বলা আছে, কিন্তু এগুলো পড়ার দরকার নেই। পড়ার দরকার যেটা, সেটা হলো 1 নম্বরে তৃতীয় যেটা আছে, 3 নম্বর অনুচ্ছেদ নাম্বার 4, জাতীয় বিষয়াবলী, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। অনুচ্ছেদ নাম্বার 4, এরপর লিখবেন অনুচ্ছেদ নাম্বার 7, যেখানে বলা আছে সংবিধানের প্রাধান্য। অনুচ্ছেদ নাম্বার 7, সংবিধানের প্রাধান্য, এটা হলো প্রথম ভাগ থেকে যা যা পড়বেন। এরপরে দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগে গিয়ে আপনি পড়বেন হলো রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি। মূলনীতিগুলোর মধ্যে পড়বেন মূলনীতি আছে প্রথম 8 নম্বরে, মূলনীতিগুলোর বয়ান আছে যে কি কি মূলনীতি, আর এগুলোর ব্যাখ্যা আছে যথাক্রমে 9, 10, 11 এবং 12। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ আছে, তার মধ্যে একটা হলো অনুচ্ছেদ নাম্বার 15, যেখানে মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা, এটা বলা আছে। এছাড়া আছে অনুচ্ছেদ নাম্বার
17 যেখানে বলা আছে শিক্ষা সম্পর্কে, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। অনুচ্ছেদ নাম্বার 18 যেখানে বলা আছে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে, এবং অনুচ্ছেদ নাম্বার 18 কতে বলা আছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এই সংক্রান্ত বিষয়। অনুচ্ছেদ নাম্বার 19 এখানে বলা আছে নারী পুরুষের সমান অধিকার সম্পর্কে, নারী পুরুষের সমান অধিকার সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ নাম্বার 19-এ। আর এর বাইরে এখানে একটা অনুচ্ছেদ আছে আলাদা করে, যেটা আপনি মনে রাখতে পারলে ভালো, না পারলে নাই। এটার নাম হলো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। অনুচ্ছেদ নাম্বার 22। নির্বাহী বিভাগ কারা? রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এদেরকে বলা হয় নির্বাহী বিভাগ, বা যারা রাষ্ট্র শাসন করে, শাসন বা নির্বাহী বিভাগ। আর বিচার বিভাগ কারা? বিচার বিভাগ হলো ওই যে যারা জজ কোর্টে বসে, ওনারা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এদের সাথে ওদের সাথে যেন কোনো লিঙ্ক আপ না থাকে। লিঙ্ক আপ মানে কি? রাষ্ট্রের যারা শাসন করে তারা যাতে ওনাদেরকে শাসন না করে, অর্থাৎ ওনাদের বদলি, চাকরিতে যোগদান, ওনাদের পোস্টিং, ওনাদের রিটায়ারমেন্ট, ওনাদের বেতনাদি, এইসব ব্যাপারে ওনারাই চালাবে। এইখানে নির্বাহী বিভাগের কারো কোনো হস্তক্ষেপ থাকবে না। তাহলে কি হবে? যে এই অমুক, তুমি যে যাকে 10 বছরের জেল দিতে চাও ও কিন্তু আমার ভাইগনা, এমপি সাহেব এটা কল দিয়ে বললো, মন্ত্রী বলল, রাষ্ট্রপতি কল দিয়ে বললো যে এই অমুকরে কোনো সাজা দেওয়ার দরকার নাই, বেকসুর খালাস ঘোষণা করে দাও। কেন স্যার? তো বলবে যে ওটা আমার মামাতো ভাই। যদি কিছু করি স্যার তাহলে কি হবে? যদি কিছু করো তোমার বান্দরবন পাঠাই দিব, তোমার চাকরি নাই করে দিব। এই কথা যাতে বলতে না পারে এই জন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকের কথা বলা আছে। এবং এটা কে করছে জানেন? নট অল অফ দেম, যাদেরকে নিয়ে আপনারা খুব গর্ব করেন, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, কেউই করে নাই। করছে হলো ফখরুদ্দিন আহমেদ 2007 সালে। 2007 সালের 1 নভেম্বর ফখরুদ্দিন আহমেদ এই দুই ডিপার্টমেন্টকে সেপারেট করে দিয়ে গেছে, যেটা সংবিধানে বলা ছিল 72 সাল থেকেই। এটা করে দিয়ে গেছে কেবল 2007 সালে ফখরুদ্দিন আহমেদ। ওনার সময়টা আসলে একেবারে খারাপও যায় নাই। যাই হোক, নেক্সট আসেন পরেরটা, তৃতীয় ভাগ। তৃতীয় ভাগের মধ্যে যেটা পড়বেন সেটা হলো আপনার মৌলিক অধিকারগুলো। তো মৌলিক অধিকারের মধ্যে কি কি আছে দেখেন। মৌলিক অধিকারের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, অনুচ্ছেদ নাম্বার 28। 27ও চাইলে পড়তে পারেন, যেখানে আছে আইনের দৃষ্টিতে সমতা। 28-এ আছে সুযোগের সমতা। এইখানে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য নামে অনুচ্ছেদটা আছে, যেখানে 28-এর 2 খুবই গুরুত্বপূর্ণ। এইখানে নারী পুরুষ ভেদে কারো প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। আর 19-এর 3 এইখানে বলা আছে রাষ্ট্র নারী পুরুষ সবার প্রতি সমান ব্যবহার করবে। এবং এইখানে 19-এর 3-এ বলা আছে রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করবে। এরপরে দেখেন 28-এর পরে আর যেটা পড়বেন সেটা হলো 29 নম্বর অনুচ্ছেদ, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। আর এর বাইরে পড়বেন হলো অনুচ্ছেদ নাম্বার 40। অনুচ্ছেদ নাম্বার 40 পড়বেন এর বাইরে, যেখানে বলা আছে যে আপনার সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা একটা। আরটা হলো পেশার স্বাধীনতা। 40-এ পেশার স্বাধীনতা। এই কয়টা জিনিস পড়লি এখানে মোটামুটি শেষ। আর একটা লিখে রাখবেন যেটা হলো 44 নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা আছে পেশা বা বৃত্তির স্বাধীনতার বাইরে 44 নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা আছে আপনার মৌলিক অধিকার বলবৎকরণ। এই কথাটা একটু বুঝায় বললি এইখানের কার্যক্রম শেষ। মৌলিক অধিকার বলবৎকরণ এই জিনিসটাকে একটু বুঝায় বলি। মৌলিক অধিকার আপনার যা যা আছে এই অধিকারগুলো যাতে আপনি ফিরে পান। 28-এ আছে হলো ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, অর্থাৎ ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, জাতি, গোষ্ঠী ভেদে রাষ্ট্র কারো প্রতি কোনো প্রকার বৈষম্য প্রদর্শন করতে পারবে না। অনুচ্ছেদ নাম্বার 12-তে খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ, যেখানে বলা আছে রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ মর্যাদা প্রদান করতে পারবে না, এবং রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ধর্মের অপব্যবহার করা যাবে না। অর্থাৎ ধর্মকে কখনো রাজনীতির অংশ বানানো যাবে না। যে এই ধর্মের লোকজন যারা সবাই আমাদের দলে চলে আসেন, আমাদের ধর্মের দল এইটা, বুঝছেন না? এটা সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদ যদি আপনি পড়েন ওইখানে দেখবেন সুন্দরভাবে এই কথাগুলো লেখা আছে 12-র গতে। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ। কিন্তু
সংবিধানের 2-এর ক অনুচ্ছেদ, যেটা 8ম সংশোধনীতে আসছে, ওইখানে আবার বলা আছে যে রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে সকল ধর্মের লোকজন স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। আর 12তে বলা আছে কোন ধর্মকে রাষ্ট্র বিশেষ মর্যাদা দিতে পারবে না। কন্ট্রাডিক্টরি, কিন্তু আছে সংবিধানে। ওকে, তো নেক্সট আসেন, এই কয়টা শেষ হয়ে গেলে মৌলিক অধিকার বলবৎকরণ জিনিসটা কি? ধরেন আপনার মৌলিক অধিকার স্বাধীনভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে সভা সমাবেশ করা, স্বাধীনভাবে সংগঠন করা, এটা আপনি করতে পারতেছেন না, বাধাগ্রস্ত হচ্ছেন, তখন আপনি রাষ্ট্রের নামে মামলা করে দিতে পারবেন অনুচ্ছেদ 102 অনুযায়ী। করলে রাষ্ট্র আপনার অধিকার ফিরিয়ে দিবে, হাইকোর্ট আপনার ব্যাপারে কি করবে। তো এই যে আপনি আপিল করার সুযোগটা পাচ্ছেন, এইটাকে বলা হয় মৌলিক অধিকার বলবৎকরণ। মানে কোনো জিনিস হারিয়ে ফেলছেন, খুইয়ে গেছে, ওইটা ফেরত আনার জন্য আপনি একটা প্রচেষ্টা চালালেন। এরপরে তৃতীয় ভাগের পরে আর কয়েকটা অনুচ্ছেদের নাম ডিরেক্ট বলে দেই, কোন কোন নাম্বার অনুচ্ছেদ পড়বেন। 44-এর পরে পড়বেন অনুচ্ছেদ নাম্বার 63, 63 কি 64, লিখে রাখেন 64 অনুচ্ছেদ নাম্বার। অনুচ্ছেদ নাম্বার 65, অনুচ্ছেদ নাম্বার 70, অনুচ্ছেদ নাম্বার 77, অনুচ্ছেদ নাম্বার 93, অনুচ্ছেদ নাম্বার 108, অনুচ্ছেদ নাম্বার 117, অনুচ্ছেদ নাম্বার 118, অনুচ্ছেদ নাম্বার 127, অনুচ্ছেদ নাম্বার 137, অনুচ্ছেদ নাম্বার 141-এর ক, অনুচ্ছেদ নাম্বার 142, ব্যাস, আর কিছু না। 64 এখানে বলা আছে অ্যাটর্নি জেনারেল কথা, 65-তে আছে জাতীয় সংসদের গঠন সম্পর্কে বলা, 70-এ আছে আপনার ওই যে বাতিল করে কি যেন বলে এটাকে, সদস্যপদ বাতিলের বিষয়ে বলা, আর 77-এ আছে নেপাল সম্পর্কে বলা, 93-এ আছে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। 108-এ আছে কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। 117-তে আছে হলো আপনার প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, যারা প্রশাসনিক লোকজন আছে ওনাদের বিচার আচার এই ট্রাইব্যুনালে হয়। আর ট্রাইব্যুনাল মানে বিশেষ আদালত, যে কোনো মামলা যাতে বেশি দিন পেন্ডিং না থাকে, খুব দ্রুত সমাধান হয়ে যায়, এই জন্য ট্রাইব্যুনাল গুলো গঠন করা হয়। 118-তে বলা আছে নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে। এখানে আরেকটা অনুচ্ছেদ চাইলে পড়তে পারেন 121, একটি মাত্র ভোটার তালিকা, যেহেতু এবছর নির্বাচন গেল তাই এটা গুরুত্বপূর্ণ। আর 123-এ আছে নির্বাচনের সময়, অর্থাৎ কতদিনের মধ্যে নির্বাচন হইতে হয়, কি কি ইত্যাদি ইত্যাদি। আর 127-এ আছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 137-এ সরকারি কর্ম কমিশন, 41-এর ক জরুরি অবস্থা, 142-এ সংবিধান সংশোধনের বিধান। এই কটা বললেই শেষ, সংবিধান শেষ। এখন আসেন সংবিধানে বয়স সম্পর্কে কি কি লেখা আছে। বয়স সম্পর্কে লেখা আছে 18 বছর লাগে ভোটার হতে, 18 বছর লাগে ভোটার হতে, 25 বছর লাগে সংসদ সদস্য হতে অথবা প্রধানমন্ত্রী হতে, 35 বছর লাগে রাষ্ট্রপতি হতে, আর অবসরের ক্ষেত্রে কত বছর, 65 বছর, 67 বছর। 65 বছর সরকারি কর্ম কমিশনের যারা চেয়ারম্যান আছে ওনাদের বা অন্যান্য সদস্যদের বিচারে মানে অবসরের বয়স, আর 67 হলো প্রধান বিচারপতির এবং অন্যান্য বিচারপতি যারা আছেন ওনাদের অবসরের বয়স এই দুইটা। আর নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, ওনাদের কোনো বয়স নাই, ন্যূনতম বয়সও নাই, আর অবসরেরও কোনো সুনির্দিষ্ট বয়স নাই। অনুচ্ছেদ নাম্বার 70-এর আরেকটা নাম আছে ফ্লোর ক্রসিং। মানে কেউ যদি ধরেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত লোক, কিন্তু সংসদে গিয়ে আওয়ামী লীগের বিপক্ষে ভোট দিল কোনো একটা প্রস্তাব বা আইন পাশ করার সময়, দল বলছে যে এই আইনটা এইভাবে পাশ হইতে পারে, সে বিপক্ষে ভোট দিয়ে দিছে, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। যেই দল থেকে সে নির্বাচিত, এই দলের বিপক্ষে ভোট দিলে তার সদস্য পদ ওই মুহূর্ত থেকে বাতিল, সে আর নাই সংসদ সদস্য, তার এমপি শেষ, সে তখন আম মানুষ হয়ে যাবে সাধারণ। এই জন্য সাধারণত আমাদের দেশে সংবিধান অনুযায়ী কোনো বিপক্ষে ভোট দেওয়া যায় না,
নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। পঁয়ষট্টিতে হলো সংসদের গঠন, জাতীয় সংসদের গঠন। ওকে, আর এই পাশে আসেন, তারপরে যেটা আমরা লিখবো সেটা হলো 60 দিন, এরপরে আসেন 90 দিন, এরপরে আসেন 120 দিন। এই 3টা দিন গুরুত্বপূর্ণ। তাহলে তো মির্জাফর, হ্যাঁ তাহলে মির্জাফর 60 দিন না, সরি 60 দিন লিখছি, 60 জন। এই 60 জন কমপক্ষে যদি জাতীয় সংসদে উপস্থিত না হয় তাহলে কোরাম হয় না। 60 জনের হয় কোরাম। কোরাম মানে হলো 5 ভাগের 1 ভাগ মানুষ মিনিমাম উপস্থিত না হলে সভা চালু করা যাবে না জাতীয় সংসদের। আইনে আছে 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করতে পারলে তার সদস্যপদ বাতিল করা হবে বা বাতিল বলে গণ্য হবে, অথবা কেউ যদি স্পিকারের অনুমতি ব্যতীত 90 দিন সংসদে অনুপস্থিত থাকে তাহলে তার সদস্যপদ ক্যান্সেল হয়ে যায়। এবং একটা সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের 90 দিনের মধ্যে যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে হয়। অর্থাৎ ধরেন আমাদের এই সংসদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 17ই জানুয়ারি, তাহলে এইখান থেকে গুনে গুনে 90 দিন পিছনে আসলে এই 90 দিনের মধ্যে যে কোনো একটা সময় নির্বাচন আয়োজন করতে হবে, এটা বাধ্যবাধকতা সংবিধানে আছে। এবং একটা সংসদ ভেঙে যাওয়ার 120 দিনের মধ্যে আবার নতুন করে নির্বাচন আয়োজন করতে হয়। এই 2টা জিনিস এখানে আছে। এখান থেকে আর কিছুই পড়ার প্রয়োজন নাই। এই মোটামুটি আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, আর বাদ বাকি যেগুলো আছে এই জিনিসগুলো আপনারা পড়লেই বুঝবেন, ওইগুলোর ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না। আমাদের সময় মোটামুটি একেবারেই শেষ পর্যায়ে। এখন সংবিধান ভালোভাবে বুঝছেন কিনা সেটা একটু বলেন। আর 2টা টার্ম আমি বলে দিচ্ছি। একটা হলো কাস্টিং ভোট। ধরেন সংসদে কোনো বিষয় নিয়ে মতবিরোধ চলছে, 150 জন দিছে এক পক্ষে ভোট আর বাকি 150 জন দিছে অপর পক্ষে ভোট। এই মুহূর্তে অচল অবস্থা নিরসনে স্পিকার একটা ভোট দিতে পারে, আর স্পিকারের ভোটের মাধ্যমে যে কোনো এক পক্ষ জয়ী হয়ে যায়, আর স্পিকারের ওই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট। আর একটা হলো টেকনোক্র্যাট মন্ত্রী। কোন মন্ত্রিসভার মধ্যে সরকার প্রধান চাইলে এবং অন্যান্য মন্ত্রীরা চাইলে তারা 1/10 অর্থাৎ যতজন মন্ত্রী হবে তাদের মধ্যে 10 ভাগের 1 ভাগ লোক বাহির থেকে নিতে পারে, যারা কোনো সংসদীয় আসনে নির্বাচন করে নাই বা নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয় নাই, এই ধরনের অন্তত 1/10 লোক নিতে পারে। অর্থাৎ ধরেন 40 জনের মন্ত্রিসভায় 4 জন আসতে পারে টেকনোক্র্যাট মন্ত্রী, এরা কোথাও থেকে নির্বাচিত না। আর 120 দিনের কথা আবার লিখে নেন, 120 দিন পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখা যায়। একটা রাষ্ট্রে সর্বোচ্চ 120 দিন পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখা যায়। এখানে আর কিছুই পড়ার নাই আপাতত, সামনে চলে যান, একেবারেই আমরা শেষ পর্যায়ে। ঠিক আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব। ওকে, বাদ বাকি যা আছে এগুলো আপনারা পড়লেই বুঝবেন। এখানে 2-3টা টার্মস আছে যেগুলো আমি একটু বলে দিই। যেমন প্রথমটা হলো ডিপ স্টেট। ডিপ স্টেট মানে এটা রাষ্ট্র ও নাগরিকতার মধ্যে। ডিপ স্টেট মানে যেখানে রাষ্ট্রকে সরকার চালায় না, বরঞ্চ সরকারের পেছনে ব্যাকএন্ডে অন্য কেউ চালাবে। যেমন ধরেন পাকিস্তানের সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী, বাট মূল ক্ষমতায় কলকাঠি নাড়ে হলো সেনাবাহিনী পাকিস্তানের। এটাকে বলা হয় ডিপ স্টেট, যেখানে রাষ্ট্রের পেছনে অন্য কেউ সরকার পরিচালনা করে থাকে। স্যাটেলাইট স্টেট, যেই রাষ্ট্রগুলো স্বাধীন নামে কিন্তু আসলে তারা বড় কোনো রাষ্ট্রের অধীন হিসেবে কাজ করে, যেমন ভুটান ভারতের কথা মতো চলে, এই ধরনের রাষ্ট্রকে বলা হয় স্যাটেলাইট স্টেট। বাফার স্টেট, কোনো 2টা বিবাদমান রাষ্ট্রের মধ্যবর্তী ছোট একটা রাষ্ট্রকে বলা হয় বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র। এই রাষ্ট্রটা মূলত কি করে, 2 রাষ্ট্রের মধ্যে যাতে যুদ্ধটা লেগে না যায় এই ব্যাপারে সে নিবারণের কাজ করে, নিবারকের ভূমিকা পালন করে। আরেকটা রাষ্ট্র আছে আশ্রিত রাষ্ট্র। কোনো দুর্বল রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য শক্তিশালী রাষ্ট্রের সাথে চুক্তি করে নিলে তাকে বলা হয় আশ্রিত রাষ্ট্র, যে ভাই আপনি আমার আক্রমণ করিয়েন না, আমি বছর শেষে আপনাকে এই জিনিসপত্র দিব এবং আমার এখানে আপনি এই সুযোগ সুবিধা পাবেন, আমাকে একটু থাকতে দেন ক্ষমতায়, ঝামেলা দিয়েন না। এরপরে আরেকটা রাষ্ট্র আছে আপনার আধা রাষ্ট্র বা কোয়াসি স্টেট, যেটা মূলত একটা রাজনৈতিক সত্তা, স্বায়ত্তশাসিত সার্বভৌম স্টেট, কিন্তু তাদের পরিপূর্ণ সার্বভৌমত্ব নাই। আর এছাড়াও আরো অনেকগুলো আছে, এগুলো আপনারা পড়ার প্রয়োজন নেই।
নাগরিকতার সংজ্ঞা এগুলো আপনারা বুঝবেন যে নাগরিকত্ব আসে দুই ভাবে, একটা হলো জন্মসূত্রে নাগরিক, আর একটা হলো বসবাসের সূত্রে নাগরিক। ওকে, একটা জন্মনীতি, একটা হলো জন্মস্থান নীতি। দুইটা নীতি আপনারা পড়লে মোটামুটি বুঝতে পারবেন জন্মস্থান কোথায় এটার উপর নির্ভর করে। আর একটা হলো সন্তান যেখানেই জন্ম গ্রহণ করুক বা না করুক তাদের পিতামাতার জন্মস্থান অনুযায়ী নাগরিকত্ব নির্ধারণ করা হয়। আর সরকার ও রাজনীতির বাকি অংশে অনেকগুলো তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা পড়লেই বুঝে ফেলবেন। তিন বাহিনীর প্রধানদের নাম পড়বেন, বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল আছে, প্রধান বিচারপতি আছে, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, ওনাদের নামগুলো একটু পড়ে ফেলবেন, এগুলো দেয়া আছে, ওইখান থেকে পড়ে ফেলবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের মতো কথাবার্তা। কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন যারা আসছেন তারা তো সব মিস করে ফেলছেন, কারণ আমরা 218 জন রেখে মাগরিবের নামাজে গেছি, এখন দেখা যাচ্ছে 244 জন। আশা করি সব বুঝতে পারছেন। আর যাদের এন্টেনার বাইরে দিয়ে চলে গেছে তারা আরেকবার যদি এই টপিকটা পড়েন তাহলে এটা বুঝে ফেলবেন। ওকে, তো এই শেষ সময় আবার এটা কে শুরু করলো? কারো কোনো কিছু বলার থাকলে তো বলতে পারেন, আর যারা মিস করছেন তারা আবার পরে দেখে নিন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর শুভকামনা রইলো। আশা করি এরপরে সংবিধান পড়লে আপনার কাছে অনেক ইজি লাগবে পুরো টপিক গুলো, বিষয়গুলো। আল্লাহ হাফেজ।